আমার যখন 4 মাস মানে বাচ্চা পেটে, তখনও কিন্তু আমি মার খেয়েছি, তখনও কিন্তু আমার সাথে টর্চার হয়। এমন হয়েছে মানে 9 মাসে মানে ওর হাতের মার খেয়ে কিন্তু আমার ডেলিভারিটা হয়েছিল। যেখানে বাচ্চার মাথাটা ছিল সেখানে ওর এই কেনোটা দিয়ে মানে এরকম টাচ করেছিল, বাবা লেগে গেছিলো। তো সারাদিন পেট ব্যথা ছিল, মানে ব্যথা মানে পেন হচ্ছে, আমি বাট মাকে আমি জানাইনি। আমি 2বার সুইসাইডও করেছিলাম, যেটা হচ্ছে আমার মেয়ে হওয়ার আগে। ঘুমের ওষুধ খেয়েছিলাম, তো সেখান থেকে আমাকে হসপিটালে নেওয়া হয়েছিল। আর রাত 11টার সময় ঘুমের মধ্যে আমাকে এসে মারে। কেন? ঘুমের মধ্যে ড্রিঙ্ক করেছিল, ঘুমের মধ্যে এসে মারে। তখন ও বলছে যে ও 2 দিন আগে একটা ছেলের সাথে শুয়ে এসছে। আমার মায়ের সামনে, আমার ভাসুরের সামনে ওকে আমি ধাক্কা মেরে দিয়েছি। আর সবসময় হুমকি দিত আমার বাবাকে যে ওকে আমি বালিশ চাপাতে মেরে দেবো। ইভেন রাত্রি 12টা 1টার দিকে আমাকে যখন মারতো, আমি বাবাকে ফোন করে বলতাম বাবা আমাকে নিয়ে যাও। তখন আমার বাড়িতে কেউ ছিল না আনতে যাওয়ার মতো। জীবন কখনো মানুষের এমনভাবে পরীক্ষা নেয় যেটার জন্য মানুষ প্রস্তুত থাকে না। সেরকম একটি মেয়ে আজকে আমার কথাতে এসেছে। আর ওর জীবনে দুটো সংসার থেমে গেছে, একটা অত্যাচারে, একটা মৃত্যুর কাছে। তবুও হার মানেনি রুম্পার অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল। রুম্পা নিজে থেকেই আমাদের সাথে যোগাযোগ করে ও বলতে চায় ওর অনেক কথা আছে, অনেক কথা। আজকে সব কথা শুনবো। কেমন আছো রুম্পা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তোমার লাইফের জার্নি আমি যতটুকু ফোনে শুনলাম একেবারেই মানে ভীষণ বেদনাদায়ক বলা যায়। তুমি প্রথম থেকে তুমি যা যা বলতে চাও নির্দ্বিধায় বলে দিতে পারো। তোমার বিয়ে হয়েছিল কবে প্রথম বলো? তোমার ছোটবেলা কি গ্রামেই? গ্রামেই। পড়াশোনা কত দূর? 10। আচ্ছা, তারপরে বিয়ে হয়ে যায়? তারপরে বিয়ে হয়ে যায়। ক্লাস 10-এ পড়তে পড়তে বিয়ে হয়েছে? বিয়ে হয়ে যায়। আচ্ছা, তারপর বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল? হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ। বাড়ি থেকে দেখাশোনা করে। ওকে। মানে বিয়েটা অ্যাকচুয়ালি আমার মামা দেখেছিল, দেখাশোনা করে বিয়েটা দেয় মামা। খুব একটা মানে ছেলেটার সম্পর্কে না জেনেই দিয়ে দেয় আর কি। ওকে। আর ছেলেটা যেহেতু মানে আগ্রহ করে নিয়েছিল যে আমি এই মেয়েটাকে বিয়ে করব, সেইভাবেই মামা ভাবলো যে হয়তো ভালোই হবে, ঠিক আছে। বিয়ের 3 মাস পরে আমি জানতে পারি ওদের ফ্যামিলিটা কেমন। মানে যেমন অনেক মিথ্যা কথা বলেছিল বিয়ে যখন মানে ঠিক করে। মিথ্যা কথা এগুলো ছিল যে ওদের একটা ফার্নিচারের দোকান ছিল, সেটা বলেছিল যে আমাদের মানে ওদের। কিন্তু 3 মাস পরে আমি জানতে পারি দোকানটা ওদের ছিল না, ভাড়াতে নেওয়া ছিল। আর তার কিছুদিন পরেই টাকা চেয়েছিল আমার বাবার কাছে, 50,000 টাকা মতো চেয়েছিল। আর বিয়েতে কিন্তু টাকা পয়সা দিয়েছিল, একটা বাইক দিয়েছিল আর 40,000 টাকা দিয়েছিল। আর কত সালে এটা বিয়ে? এটা হচ্ছে সালটা না আমার খুব একটা ভালো মনে নেই, আর 2012। আচ্ছা আচ্ছা, তখনকার সময় 50,000 টাকা বেশ ভালোই একটা অনেক অনেক। হ্যাঁ, তো আমার বাবা মানে না করে দিয়েছিল ওই সময়টা। মানে সবে জাস্ট মেয়ে বিয়ে দিয়ে উঠলো, তারপর আবার এতগুলো টাকা। মানে বাবা, আর আমার বাবা একটু অন্য টাইপের, মানে টাকা পয়সা নিয়ে কারোর সাথে খুব একটা মানে মিশে না, এটাই আর কি। তো যাই হোক, যখন আমার বাবা না করেছিল, আমার বাবার উপর রাগ করে তাদের কিছু জমি মানে বাড়ির মধ্যেই বিক্রি করে দিয়েছিল। এটাই বোঝাতে চেয়েছিল বাবাকে যে আপনার মেয়েকে মানে এত কিছু দেখে বিয়ে দিয়েছেন, তো দেখো তার কিছুটা বিক্রি করে দিলাম। তারপর আস্তে আস্তে মানে যেমন হয় আর কি টর্চার। আর ননদ ছিল বাড়ির পাশে, মানে 2টো ননদ ছিল। একটা একটু দূরেই থাকতো আমার বাপের বাড়ির কাছে বাড়ি, আর ছোট ননদের বাড়ি ছিল একদম বাড়ির পাশে, মানে উঠোনের থেকে দেখা যেত যে হ্যাঁ ননদের বাড়ি এরকম। তো ছোট ননদের কাছ থেকে আমি খুব একটা টর্চার পাইনি, বাট বড় ননদের কাছ থেকে কম বেশি পেয়েছি। যার সাথে আমার বিয়ে হয়েছিল, আমি নাম নিচ্ছি না, সে কিন্তু কোনো কাজ করতো না, মানে বেকার ছিল। আর যেহেতু ফার্নিচারের শপ ছিল, বলেছিল যে হ্যাঁ ফার্নিচারের এখানে দেখাশোনা করে ছেলে, কিন্তু না, কোনো কাজ করতো না, মানে পুরো বেকার। মানে ওই বাড়িতে আমি খাওয়া দাওয়া থেকে শুরু করে জিনিসপত্রেরও প্রচুর অভাব পেয়েছি, প্রচুর। আর আমি মানে আমার ফ্যামিলি, আমার বাবা মানে আমার ফ্যামিলির সাথে ওদের ফ্যামিলি একদমই যায় না। আচ্ছা, পুরোটাই মানে মিথ্যা কথা বলে বিয়েটা হয়েছিল।
আর এক্সট্রা মানে ওদের বাড়িতে আরও এক্সট্রা 6জন থাকতো, কাজ করতো, তাদের রান্না বাড়া সবই করতে হতো। ঠিক আছে, যেহেতু সংসার করতে হবে করতাম। বাট ওর মা মানে ওর মায়ের বিহেভিয়ার আমার খুব একটা ভালো লাগতো না। যেমন মানে পুরো গ্রাম তো মানে গ্রামের মধ্যে বাড়ি ছিল। বিয়ে হয়েছিল আমার হবিবপুর পানপাড়াতে। তো মানে উঠোনে একটা পাতা পড়ে থাকলেও মানে উনি ভীষণ চিল্লামিল্লি, মানে গালিগালাজ কখনো গালি ইউজ করেনি, কিন্তু চিল্লামিল্লি চিৎকার যেমন হয় আর কি একটা বাড়িতে থাকতে গেলে। আর আমার তখন বয়সটা একদমই অল্প ছিল, আমি কাজ একদমই পারতাম না, তো সেখানেও অনেক রকম কথা শুনতে হতো। মানে যাই হোক, আমি 2বার সুইসাইডও করেছিলাম, যেটা হচ্ছে আমার মেয়ে হওয়ার আগে। ঘুমের ওষুধ খেয়েছিলাম, তো সেখান থেকে আমাকে হসপিটালে নেওয়া হয়েছিল। দেন তারপর ঠিকঠাক ছিলাম। বাচ্চা হয়েছিল বিয়ের কতদিন পর? বিয়ের 6 মাস পরে মানে কনসেপ্ট করি। হ্যাঁ, আচ্ছা, মানে 1 বছরের 2 বছরের মধ্যে তুমি বাচ্চা তোমাদের বাচ্চা হয়েছে? হ্যাঁ, মেয়ে। আচ্ছা, তারপর সব ঠিকঠাক চলছিল? না, আমি যখন মানে বাচ্চাটা যখন কনসেপ্ট করি তখনও কিন্তু আমার সাথে টর্চার হয়। আমার যখন 4 মাস মানে বাচ্চা পেটে, তখনও কিন্তু আমি মার খেয়েছি। আর আমাকে কিন্তু প্রচুর মারধর করতো? আচ্ছা, প্রচুর মারধর করতো। আচ্ছা। তো আর এমন হয়েছে মানে 9 মাসে মানে ওর হাতের মার খেয়ে কিন্তু আমার ডেলিভারিটা হয়েছিল। মানে যেদিন আমাকে মেরেছিল তার পরের দিনে আমার ডেলিভারিটা হয়েছিল। আমার ডেলিভারি ডেট ছিল ডিসেম্বরের 2 তারিখে, না সরি 11 তারিখে ছিল, বাট আমার 2 তারিখে হয়ে গেছিল। মানে মার খেয়ে তোমার পেটে চোট লেগেছিল? হ্যাঁ, যেখানে বাচ্চার মাথাটা ছিল সেখানে ওর এই কেনোটা দিয়ে মানে এরকম টাচ করেছিল, লেগে গেছিল। তো সারাদিন পেট ব্যথা ছিল, মানে ব্যথা মানে পেন হচ্ছে। আমি বাট মাকে আমি জানাইনি। আচ্ছা। কারণ কেন জানাইনি, আমরা 3 বোন ছিলাম। মেজো বোন মারা গেছে, আমি সবার বড়। আমার মেজো বোনের অবস্থা তখন খুব খারাপ ছিল, মানে ও প্যারালাইসিস টাইপের ছিল, বিছানায়। হ্যাঁ, আচ্ছা। তো আর ছোট বোন একদমই ছোট, আমার থেকে অনেক ছোট। তো মেজো বোনের জন্য আমি মাকে কিছু বলতাম না, যে মা বাবা এমনি অনেকটা টেনশানে রয়েছে বোনকে নিয়ে, আমি আবার এইগুলো বলবো। বাট যে পানপাড়াতে আমার বিয়ে হয়েছিল, আশেপাশের সবাই আমার বাবাকে ফোন করে বলে দিত যে আপনার মেয়েকে বাঁচাতে চাইলে এখান থেকে নিয়ে যান, আপনার মেয়ের সাথে এটা হচ্ছে ওটা হচ্ছে, এরকম বলতো। ইভেন একটা কাকিমা আমার খুব ভালো মনে আছে, তিনি আমার বাবা ডক্টর, তো বাবার শপে গিয়ে দেখা করে কথা বলেছিল যে আপনার মেয়েকে বাঁচাতে চাইলে ওখান থেকে নিয়ে আসুন। কিন্তু ওই সময় মানে আমার মাও ভেবেছে হয়তো ঠিক হয়ে যাবে, যেমন একটা সংসার। ওই সময়টায় মানে বিয়ে একবারই হয়, এটাই সবাই ভাবতো যে বিয়ে একবারই হয়, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাট না, ভাবলাম যে বাচ্চা হওয়ার পরে হয়তো হবে না, বাচ্চা হওয়ার পরে আরও সমস্যাটা যেন বেড়ে গেল। পেটে চোট মারধর এমন ভাবে করেছে, পেটে আঘাত লেগেছে, তারপর পেট ব্যথা করছে? পেট সারাদিন মানে পেন হচ্ছিল, রাত্রিবেলাটাও খুব পেন হচ্ছিল। তো মাকে আমি জানাইনি, না জানানোর পরে মানে ভোর রাত্রে যখন মানে আমার ঘুমাইনি, সারা রাত্রি ঘুমোতে পারিনি যেহেতু পেটে ভীষণ পেন হচ্ছে। তো ভোর রাত্রেবেলা আমি মাকে ডেকে আমি বলি যে মা আমার পেন হচ্ছে ভীষণ। তখন মা বললো যে তাহলে এবার হসপিটালে নিয়ে যেতে হবে। ব্যাস, তারপরে মা ওখান থেকে একটা গাড়ি ওনারা ঠিক করলো, ঠিক করে ওখান থেকে পাশে আমাদের বগুলা পাশেই হসপিটাল, বেশি দূর না আমার বাড়ি থেকে, 11 কিলোমিটার দূরে ছিল। তারপর ওখানে হসপিটালে নিয়ে যায়, আগে দেখে বাচ্চাটা ঠিক আছে কিনা। তারপর চেক আপ করলো, করে বললো যে হ্যাঁ ঠিক আছে, বাট সিজার করতে হবে, নর্মাল হবে না। তো ওই দিনই মানে 2 তারিখেই শুক্রবার ছিল, আর আমার বাবা ওই দিনটাই মানে অন্য মানে কান্ট্রি বলতে বাংলাদেশে গেছিলো বেড়াতে। তো আমার বাবা যতক্ষণ না আসবে মানে আমাকে হসপিটাল থেকে চেঞ্জ করবে না, কারণ পুরো টাকাটাই আমার বাবার কাছে ছিল, আর ওরা একটা টাকাও দেবে না ওখানে। মানে আমার যে হাজব্যান্ড ছিল সেও ছিল, তাকেও বলা হলো ও কোনো টাকা দেবে না। মানে ওই সিচুয়েশনেও ওরা বলছে তোমার বাবার জন্য অপেক্ষা করতে, টাকার জন্য? হ্যাঁ, বাবা তুমি তখন পেন অলরেডি হচ্ছে, আমার সারাদিন পেন, সারা দিনটাই পেন। মানে আমি সকাল 6টার সময় আমাকে ওখানে ভর্তি করা হয়েছিল, আর রাত্রি 8টার সময় ওখান থেকে আমাকে বার করা হয়েছিল। তোমার বাবা আসার পরে? বাবা আসার পরে, ওই দিনই বাবা আসে।
আচ্ছা। বাবা বাংলাদেশ থেকে আসে, দেন বাড়িতে কোনো রকম খাওয়া দাওয়া করে আবার ওখান থেকে মানে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে আবার ওখানে গিয়ে মানে হসপিটালে গিয়ে কথাবার্তা বললো, বলার পর আমার বাবা ভীষণ মানে কষ্ট পেয়েছিল, এখনও বলে। তো ওখান থেকে মানে বাবা বলছে আমি না আসা পর্যন্ত মানে আমার মেয়েটা এরকম কষ্ট পাচ্ছে, বলছিল। যাই হোক, তো তারপর ওখান থেকে 8টার সময় আমাকে বার করলো, দেন ওখান থেকে আমাকে কৃষ্ণনগর নিয়ে গেল। কৃষ্ণনগর ওখানে চেক আপ করার পরে বললো যে হ্যাঁ ও নর্মালে হবে না, মানে বাচ্চার মাথায় যেহেতু একটু লেগেছিল, তো বলে বাচ্চার মাথায়ও আঘাত হয়েছে? মানে যে সাইডে ছিল মানে ওখানে ওর মাথাটা ছিল, তো ওখানে মানে লেগেছিল। আর এমনিতে যখন মানে আমার মানে ছিল পেটে, যখন থেকে ছিল অনেক রকম আমি টর্চার সহ্য করেছি, যার ফলে আমার বাচ্চার মানে অনেক সমস্যাও দেখা দিয়েছিল। আচ্ছা। যেহেতু মানে মেন্টালি মানে অনেক সমস্যা দেখা দিয়েছিল। তো তারপর ওখান থেকে 9:25 আমার খুব ভালো মনে আছে, 9:25 আমার ডেলিভারি হয়। তাও পুরো টাকাটা আমার বাবাই দেয়, আর ওরা কেউই দেয়নি, পুরো টাকাটাই আমার বাবা দেয়। তো এখানে আমার বাবার একটু রাগও হয়েছিল যে যখন দেবে না তখন ওরা কেন বলল যে আমরা দেব। তারপর কৃষ্ণনগর নদিয়া নার্সিংহোমে ছিলাম, দেন ওখানে 7 দিন থাকার পরে বাবাই আমাকে নিয়ে যায়, মানে বাবার কাছেই তখন ছিলাম আর কি। পুরো আমার ফ্যামিলি দেখাশোনা করছে আমাকে। তারপরে তুমি বাপের বাড়িতে চলে গেলে? বাপের বাড়িতে চলে গেলাম, ওখানে 1 মাস ছিলাম। তখন তোমার হাজবেন্ডের ভূমিকা কি ছিল? ও তো আমাকে 1 মাস পরে এসেছিল দেখতে, 1 মাসের মধ্যে আর যায়নি। ফোন করতো, ফোনে কথা হতো, বাট 1 মাস পরে গেছিলো আমাকে আনতে। আচ্ছা। আর 1 মাসের মধ্যে মানে ও যায়ও নি, আর একটু লজ্জা পেয়েছিল, যাই হোক যার জন্য যায়নি। ও মেয়েকে ভীষণ ভালোবেসেছে, মিথ্যা বলবো না, মেয়েকে খুব ভালোবাসে, এখনও বাসে মেয়েকে। তো তারপরে 1 মাস পরে যখন আমাকে নিয়ে গেল তখন আবার অন্য রকম, মানে আমার সিজার, আমি তো কাজ করতে পারবো না, সেটার জন্যও কথা শুনতে হয়। দেন বাচ্চা নিয়ে মানে বাড়ির সব কাজ সামাল দেওয়া, এটাও আমার পক্ষে মানে অসম্ভব হয়ে গেছিলো। এমনও দিন গেছে আমি সারাদিন মেয়েকে তাল মিশ্রির জল খাইয়ে রেখেছি, এরকমও দিন গেছে আমার। আচ্ছা। আর বাড়িতে যখন মিস্ত্রি থাকতো ওদের খাওয়া দাওয়া খাবার দিতে হতো। মেয়ে তখন ছোট, একদমই ছোট। আমাদের বাড়িতে একটা ছেলে কাজ করতো, সে যখন ব্রেক টাইম পেত আমি তার কাছে দিয়ে মিস্ত্রিদের সব খাবার টাবার দিতাম। কিন্তু ওর মা কী করতো, ওই মেয়ের বাড়িতে চলে যেত, যখনই কাজ দেখতো বাড়িতে, যখনই খুব কাজ দেখতো তখনই টুক করে মেয়ের বাড়িতে চলে যেত, না বলে চলে যেত। আর আমি ওইটুকু মেয়ে নিয়ে এইভাবেই চলেছি। বাড়িতে অনেকবার চলে গেছি, আমার বাপের বাড়িতে মানে ছেড়ে দিয়েই চলে গেছি। কিন্তু বাচ্চাকে নিয়ে? আমি বাচ্চা ছাড়িনি। তো মা আমাকে বলতো একটা কথাই, বিয়ে একবারই হয়, বাচ্চা হয়েছে, কাজ করবে, ঠিক হয়ে যাবে। এই করতে করতে 8টা বছর কেটে গেল। আচ্ছা। ঠিক আর হলো না, কোনো দিক থেকেই ঠিক হলো না, কাজও করলো না, কোনো কাজই করে না। যখন মেয়েকে স্কুলে ভর্তি করলাম ইংলিশ মিডিয়ামে হবিবপুরে লালবাবা স্কুলে দিতে যখন যাই, মেয়ের টিফিনের টাকাটাও থাকে না, বাবা তো ইনকাম করে না। আমি কষ্ট পেয়েছি, আমার সাথে সাথে আমার মেয়েও কষ্ট পেয়েছে। স্কুলের টাকাটাও কিন্তু আমি দিতে পারতাম না, সেটা আমার মা প্রত্যেক সপ্তাহে, মানে ওকে নাচেও ভর্তি করেছিলাম, প্রত্যেক সপ্তাহে হাত খরচের টাকা আমাকে রানাঘাট দিয়ে যেত। আমি মাকে বললাম যে মা আমি থাকবো না, এভাবে থাকা যায় না, মানে এত কষ্ট করে থাকা যায় না। তখন মা বলল ঠিক আছে তুই চলে আয়। গেলাম। তো তখন আমার ডিভোর্সের মানে আমাদের যে ডিভোর্সটা হয়েছে সেটা কিন্তু আমার তরফ থেকে ছিল না। আমার মা বললো তুই আয়, কিছুদিন থাক বাড়িতে, যদি ও দেখে যে না বউ তো আসছে না তাহলে কাজ করবে, তখন আমি দেন চলে যাব। বাট না, আমি বাপের বাড়িতে গিয়ে রয়েছি, বাট ও কাজে তো যাচ্ছে না। আর আমার আশেপাশে সবার কাছে ফোন করে মানে উল্টোপাল্টা কথা বলছে, আমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে, রুম্পা এটা, রুম্পা ওটা, এরকম বলছে। ইভেন আমার পেছনে লোক লাগিয়েছিল যে আমার কোনো খারাপ কোনো মানে কারোর সাথে কোনো রিলেশন আছে কিনা, কোনো খারাপ কোনো কাজ বাজ করছি কিনা, যার জন্য ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি। বাট নিজে কখনো বলছে না যে আমি কাজ করি না বলে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেটা কখনোই
মানতে চাইতো না। তো আমার পেছনে লোক লাগানো হলো, কিছুই পেলো না। তখন আমি ভিগোতে ভিডিও শ্যুট করতাম। তাও এটা আমার একটা বান্ধবী বলেছিল যে তুই ভিগোতে ভিডিও করতে পারিস, সেখান থেকে আর্নিং হয়। তো আমিও চেষ্টা করলাম, ঠিক আছে চলো করি। তারপর ও একদিন ওর বাবাকে পাঠালো আমার বাড়িতে। আমার মা ভাবলো মনে হয় নিতে এসেছে। তো আমার মা আমার শ্বশুরকে বললো যে আপনি কি রুম্পাকে নিতে এসেছেন? তখন বলছে না তো, আমি রুম্পাকে কেন নিতে আসবো, আমাকে গৌতম পাঠালো ডিভোর্সের কি করবে না করবে, জলদি ডিভোর্সটা দিয়ে দিক, এরকম বললো। তো আমি ওই কথাটা শোনার পরে আমি আর নিচে যাইনি, ওনার সাথে দেখা করিনি। মা আমাকে উপরে গেছিলো, ডাকতে গেছিলো। আমি বললাম আমি নিচে আর যাবো না, ওনার সাথে আমি আর কথা বলবো না, ওনার ছেলে যখন ডিভোর্সটা চাইছে তাহলে আমি দিয়ে দেবো। তারপর কিছুদিন ঠিক আছে চুপচাপ থাকলাম। হঠাৎ করে ওর বাবা ফোন করে বলে যে বাড়িতে কালী পুজো হয়, অনেক ধুমধাম করে দেয়। তখন আমাকে ডাকলো যে তুমি তো বাড়ির বড় বউ, তুমি আসো, আর তুমি না আসলে হবে না, এক কথা আমাকে রিকোয়েস্ট করলো। বাট আমার বাবা বলেছিল যেতে হবে না। কিন্তু ওই যে একটা বয়স্ক মানুষ মানে শ্বশুর বলেছে, আমি এখনো পর্যন্ত তাদের সম্মান করি। তো সেই খাতিরেই গেছিলাম, মেয়েকে নিয়ে গেলাম। কালী পুজোর উপোস আমি থাকতে পারতাম না, আমার মাইগ্রেন প্রবলেম মাথায়। উপোস থাকলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর রাত 11টার সময় ঘুমের মধ্যে আমাকে এসে মারে। কেন? ঘুমের মধ্যে ড্রিঙ্ক করেছিল, ঘুমের মধ্যে এসে মারে। কেন মারে? আমার মেয়ে মানে আমি ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছি, আমার মেয়েও চিৎকার করে উঠে পড়েছে। মেয়ে তখন ছোট। আর কি হলো ঘুমে, আর বেশিরভাগ আমাকে ঘুমের মধ্যেই মারতো, মানে ঘুমিয়ে থাকবো, ও রাত 12টা 1টার সময় আসবে, এসে যদি এরকম দেখতো যে খাবার গরম নেই বা আমি উঠিনি জেগে নেই কেন, মেরে দিত ঘুমের মধ্যে। ড্রিঙ্ক করে আসতো? হ্যাঁ, আচ্ছা। ডেলি ড্রিঙ্ক করতো। বাবা। এমনকি মানে যে জুয়া বলে না, ওগুলোও খেলতো। আচ্ছা আমার মা নিজের চোখে দেখেছিল এরকম মানে ছেলে ছিল। আচ্ছা। তো যখন আমাকে মারলো, আমি উঠে আমি বলছি কি হলো, মারলো কেন? তো আমি তার কিছুদিন আগে চাকদাতে গেছিলাম, ওই যে মডেল শ্যুট, শাড়ির শ্যুট ছিল, একটা দিদির সাথে গেছিলাম। তো দিদির সূত্রেই গেছিলাম, দিদি একটা মেয়েকে মানে ওনার মেয়েকে নিয়ে গেছিলো আর আমাকে নিয়ে গেছিলো। এবার আমি ওখানে গেছি আর ও মানে খারাপ কিছু ভেবেছে। তো ওটা ভেবেই আমার ফোন থেকে যার ওখানে গেছিলাম শ্যুট করতে তাকে ফোন করেছিল। ফোন করে কী সব বললো, যে আমি কেন গেছিলাম, কিসের জন্য গেছিলাম, মানে সন্দেহ। তো যাই হোক, কথাটা তো বলার পরেই আমাকে রীতিমতো মারছে। যখন আমাকে ওরকম মারলো, আমার পিসি শাশুড়ির ছেলে, আমার ভাসুর আর যা, ওরা ঘরের মধ্যে চলে আসলো যে কি হচ্ছে, রিয়া চিৎকার করছে, আমার মেয়ে চিৎকার করছে, কি হচ্ছে। ওরা এসেছে, আমার ভাসুর দরজার পাশে দাঁড়িয়ে আছে। তখন ও বলছে যে ও 2 দিন আগে একটা ছেলের সাথে শুয়ে এসছে। তোমার হাজবেন্ড বলছে? হ্যাঁ। তারপর? এবার যেহেতু হাজব্যান্ড বলছে, আশেপাশে আরও লোকজন রয়েছে, পাড়ার সবাই তো ভাববে যে হাজব্যান্ড যখন বলেছে নিশ্চয়ই তাহলে এটা হয়েছে, সিরিয়াস এটা হয়েছে। যখন এই কথাটা বলে আমাকে মারতে আসে, তখন আমি ওকে একটা ধাক্কা মেরে দিই। আমি ওর মায়ের সামনে, আমার ভাসুরের সামনে ওকে আমি ধাক্কা মেরে দিয়েছি। পড়ে গেছে, যেহেতু ড্রিঙ্ক করে রয়েছে, পড়ে গেছে। তখন ওই কথাটা শোনার পর আমার মনে হয় না যে ওই বাড়িতে আমি আর দাঁড়িয়ে থাকি। আর সবসময় হুমকি দিত আমার বাবাকে যে ওকে আমি বালিশ চাপাতে মেরে দেবো। আচ্ছা। এটা অনেকবার, 8 বছরে অনেকবার আমার বাবাকে শুনতে হয়েছে। ইভেন রাত্রি 12টা 1টার দিকে আমাকে যখন মারতো, আমি বাবাকে ফোন করে বলতাম বাবা আমাকে নিয়ে যাও। তখন আমার বাড়িতে কেউ ছিল না আনতে যাওয়ার মতো, কারণ আমার বাবা একা, আমার কোনো ভাই দাদা কেউ নেই। তারপর আমি ওদের সবার সামনেই আমি শাখা খুলে ফেলি হাতে ওই দিনই? ওই দিন। এবার আমার শ্বশুর বাইরে থেকে ছুটে আসে, চিৎকার চিল্লামিল্লি শুনে ছুটে এসে ওনার ছেলেকে মারতে চায়। মারতে গিয়ে বলে তুই এখনই বাড়ি থেকে বেরিয়ে যা, ব্যাগ বার করে বলে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। পুনেতে ছিল, পুনে থেকে এসেছিলো আমার সাথে ঝামেলা করবে বলে। তো আমি শাখা খুলে ফেলি। দেন পাশেই ননদের বাড়ি, ননদের শাশুড়ি, ননদের ননদরা আমাকে খুব হেল্প করতো, ভীষণ হেল্প করতো। ওই রাতের বেলা ওই বাড়িতে আমার মেয়ে তো আর শোবে না, আমার মেয়ে তখন আমাকে ছাড়া কিছু বোঝে না।
ভয় পেয়ে গেছে ও হ্যাঁ, এখন আর ওর থেকে। বাবাকে এমনি ওই যখন ও মারতো ওইগুলো দেখতে পারতো না। ও বলছে মা আমি এই বাড়িতে শোবো না, তুমি পিসির বাড়িতে চলো। মেয়ের বয়স কত তখন? 4 থেকে 5 বছর বয়স। আচ্ছা, ওর সামনেই এগুলো হচ্ছে? হ্যাঁ, ওর সামনে, অনেকবার ওর সামনে হয়েছে। আচ্ছা। ও এইগুলো দেখেছে। তো তারপর আমি শাখা টাকা খুলে ব্যাগটা রেডি করলাম যে আমি এখনই বেরিয়ে যাব। আর তখন রাত্রি বাজে 2টো। বলছে এই রাত্রিবেলা কোথায় যাবে? বাবাকে ফোন করেছি যে বাবা আমি চলে আসছি। বাবা বললো যে রাত্রিটা থাক, সকালবেলা আসিস। তারপর পাশের ননদের বাড়িতে গেলাম, রাত্রিটা কোনো রকম কাটালাম। সকালবেলা উঠলাম, মেয়েকে নিয়ে, যেহেতু বাড়িতে ব্যাগ রয়েছে আনতে যেতে হবে। কালী পুজো, বাড়িতে প্রচুর প্রসাদ, মানে খিচুড়ি। আর আমার মেয়ে খিচুড়ি ভালো খেত, যাই হোক। মেয়েকে নিয়ে যখন যাচ্ছি মানে পাড়ার সবাই এসে প্রসাদ নিয়ে যাচ্ছে, আমার শাশুড়ির সাইড কেটে মানে আমাকে ইগনোর করছে যে আমাকে চেনেই না। আবার আমার মেয়েকে তো বলতে পারে যে রিয়া প্রসাদ খেয়ে যা, কি কিছু খেয়ে যা, খালি মুখে যাস না। না, আমি মেয়েকে নিয়ে সোজা ঘরে উঠেছি, দেন ব্যাগপত্র গুছিয়েছি, গুছিয়ে নিয়ে। আর হ্যাঁ, বেরোনোর সময় আমার শ্বশুরকে বলেছিলাম যে ও যখন ডিভোর্স চাইছে আমি বাড়িতে গিয়ে কথা বলি, আমি ডিভোর্স দিয়ে দেবো। আর আমি কিন্তু থানায় যাব, এটা নিয়ে আমি কিছু করব, এটা আমি বলেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে যাই। যখন আমি রানাঘাটে, সারা রাস্তা আমি কাঁদতে কাঁদতে গেছি বাড়িতে। রানাঘাটে যখন আমি, তখন আমার বাবা ফোন করলো, ফোন করে বলছে তুই কোথায়? আরে আমি রানাঘাটে আছি। বাবা বললো সোজা বাড়ি আয়। আমি বুঝতে পারলাম না যে সোজা বাড়ি আয় কেন বললো। তো আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে জানতে পারি যে হ্যাঁ, গৌতম ফোন করে বলেছিল রুম্পা মনে হয় থানায় যাবে, তো ওকে বাড়িতে যেতে পারলো, মানে আমি যেন থানাতে না যাই, এটা বলেছিল। তারপর ওখানেই আমি আর ওই বাড়ি ওই দিন ছেড়েছি, আর বাড়িতে আমি যাইনি, ওই বাড়িতে আর যাইনি। কিন্তু থানায় গেছিলে? থানাতে আমি তখন যাইনি, কিন্তু তার আগে মানে যেহেতু 8 বছরে আমার উপর অনেকবার হয়েছে, তো একবার আমি গেছিলাম থানাতে, ডায়েরিও করেছিলাম। আচ্ছা, কিন্তু আমি আচ্ছা। কোনো অ্যাকশন নিয়েছিলাম আচ্ছা। যে মান সম্মানের, এফআইআর করনি? না করিনি, ছেড়ে দিয়েছিলাম। হুম হুম। ছেড়ে দেওয়াটাই মনে হয় ভুল হয়ে গেছিল। এখনো ওটার মানে আফসোস হয় যে আমি ছেড়ে দিয়ে হয়তো ভুল করেছি। শাস্তি দেওয়াটা দরকার ছিল, প্রচুর দরকার ছিল। ডিভোর্স কি হয়েছিল নাকি হয়? হ্যাঁ, ডিভোর্স তারপরেই অ্যাপ্লাই করেছিলাম, দেন তারপরে ডিভোর্স হয়েও গেছে। মেয়ে আমার কাছে, আমি মেয়েকে দিইনি আচ্ছা। এখনো পর্যন্ত। ওরা আমার কাছে খোঁজ আমি খবর মেয়েকে নিত? মেয়ে? হ্যাঁ, মেয়ের খোঁজ খবর নিত। আচ্ছা। ওদের একটাই মানে দাবি ছিল যে মেয়েকে যখন তখন দেখতে আসতে পারবে, দেন মেয়েকে ওরা নিয়ে যেতে পারবে সাথে করে। বাট আমি বলেছিলাম যে মেয়ে আমি এখন দেব না, মেয়ে যখন বুঝতে শিখবে তখন যাবে মেয়ে, তার আগে আমি পাঠাবো না। কারণ ওদের বাড়ির কারোরই ক্যারেক্টার ভালো ছিল না, আর আমার মেয়ে নিজের কাজ নিজে করতে পারতো না, কার ভরসায় পাঠাবো আমি? ওর বাবার ভরসায় তো পাঠানোই যাবে না। মানে এক কথায় বলতে গেলে ওর বাবা শুধু জন্মই দিয়েছে ওকে, কোনো দায়িত্ব পালন করেনি মেয়ের। আচ্ছা, তারপর আরিয়ানের সঙ্গে কি করে তোমার যোগাযোগ হলো? যখন ভিডিও করি, আর তার পাশাপাশি অ্যাক্টিংয়ে ছিলাম, আমি একটা মুভিতে কাজও করেছি আমি। আচ্ছা। যে মুভিটায় আমি কাজ করেছিলাম সেটাও আধা কাজ করে আমি ছেড়ে দিতে হয়েছিল, কারণ অ্যাক্টিং লাইফটা তার খুব একটা ভালো না, সেটাই অনেক রকম অফার এসেছিলো, যার জন্য আমি ওটা ক্যান্সেল করে দিয়েছিলাম। কি অফার এসেছিল? যেটা আসে আর কি, বেড শেয়ার করতে হবে। But কে বলেছিল? এটা প্রডিউসার বলেছিল। সেই সিনেমার প্রডিউসার? হ্যাঁ, তোমাকে ডিরেক্ট বলেছিল? ডিরেক্ট বলেছিল। তুমি কি বলেছিলে? আমি যেটা হয় কিভাবে বলেছিল আমি বলি। টালিগঞ্জে যেতাম, রানীকুঠিতে, ওখানে একটা অফিস ছিল, সেখানে রিহার্সেল হতো। আমাকে সপ্তাহে, মানে যেহেতু আমার বাড়িটা অনেক দূরে, তো সপ্তাহে 3 দিন 4 দিনও মানে রোজ গেলেই ভালো। কিন্তু আরেকজন যে ছিল মানস গড়াই, তিনি বলেছিল যে রুম্পাকে সপ্তাহে 1 দিন ডাকবি, শুধু রবিবার সানডে, কারণ রুম্পা অনেক দূর থেকে আসে বলেছিল। তারপর একদিন আমাকে বললো যে অ্যাক্টিং কার্ড দেবে। তো আমার ওখানে মদনপুরে একটা মেয়ে ছিল, সেই মেয়েটাও যেত আমার সাথেই, একসাথেই যেতাম। তো সেই মেয়েটাকে মানে আগের দিন ডেকেছে, মানে ওই মেয়েটাকে যেদিন ডেকেছে সেদিন আমাকে ডাকেনি, তার পরের দিন আমাকে ডেকেছে। তো আমি বলছি কিছু একটা ব্যাপার আছে। আর টালিগঞ্জে আমার একটা বান্ধবী ছিল তখন, ওই ভিগো অ্যাপ থেকেই পরিচয় ছিল, তার নাম পূজা ছিল।
তো সে ফ্লিপকার্ট অফিসে কোনো একটা কাজ করতো, এখন তার সাথে আমার মানে কন্ট্যাক্ট নেই। তো তখন আমি ওকে ফোন করেছিলাম যে তুই একটু আমার সাথে চল, আমার একটু কেমন কেমন লাগছে। তার আগে কিন্তু অনেকবার বলেছে আমাকে, কিন্তু আমি ইগনোর করেছি। তো তাকে নিয়ে যাই, সারাদিন আমাকে বসিয়ে রেখেছিল অফিসে, সারাদিন। মানে অ্যাক্টিং কার্ড কোথায় কি করে দেবে। তারপর আরেকটা ছেলে ছিল, মনু বলেছিল ওর নামটা, এখন ওদের সাথে কারোর সাথে কন্ট্যাক্ট নেই। মনুকে আমি কল করি যে আমাকে না এরকম বসিয়ে রেখেছে অ্যাক্টিং কার্ড দেবে বলে। বাট অনেকক্ষণ এসছি, আমি 2 ঘন্টা হয়ে গেছে, আমি বাড়িতে যাব কখন, আর আমার বাড়িটা অনেক দূর। তো আমাকে বললো যে তুমি একা এসেছো? আমি বললাম হ্যাঁ। বলছে এইসব অ্যাক্টিং কার্ড মার্ট কিছু না, তুমি ওখান থেকে বেরিয়ে যাও, জলদি ওখান থেকে বেরিয়ে যাও। আর আমি পূজাকে বসিয়েই রেখেছি যে পূজা তুই কিন্তু আমাকে ছেড়ে যাবি না, আমাকে নিয়েই যাবি। তারপর ওনার নাম নিচ্ছি না আমি, তো উনি আমাকে বললো যে চলো অফিস থেকে ঘুরিয়ে তোমাকে কার্ড দিয়ে ছেড়ে দেবো। আমি বললাম ঠিক আছে চলো। তো আধা রাস্তা যেতে যেতে ফট করে ঘুরে এসে বলছে কি অফিসটা না বন্ধ হয়ে গেছে। হেঁটে যাচ্ছিলে? হ্যাঁ হেঁটে, মানে পাশেই। আচ্ছা। বলছে বন্ধ হয়ে গেছে, তুমি না হয় বেরিয়ে যাও বাড়িতে। তখন সন্ধ্যা 5টা, আমার জন্য পূজাও যেতে পারিনি ওর অফিসে, রিটার্ন তোমার সাথে তখন পূজা আছে? আছে আমার সাথে। আচ্ছা। আমি ওকে যেতে দিই না, আমি পূজা বলছে আমার যেতে হবে, অফিস থেকে ফোন আসছে, আমার হাত চেপে ধরে আছে যে না তুই আমাকে ছেড়ে যাবি না। তো তারপর পূজাও যায়নি। দেন আমি ওখান থেকে আমাকে মেট্রো স্টেশনে ছেড়ে দিল, ও চলে গেল। আমি যখন মেট্রোতে, তখন আমাকে ভয়েস পাঠিয়েছে যে তোমাকে কে কাজ দেয় আমি দেখবো, 6 তারিখে শ্যুট আছে, তুমি আসবে না। কেন হঠাৎ এরকম কেন বললো? তার আগে কিছু তার আগে বলেছিল, ওই দিন কোনো কিছু একটা প্ল্যান করেছিল, সেটা তো পারেনি। আচ্ছা। পারে। আর যখন পূজা ছিল বারবার আমাকে বলছিল যে পূজা যাচ্ছে না কেন, এরকম বলছিল। তখন আমি বুঝে গেছি এগুলো তো মানে মেয়েরা বুঝতে পারে। তো প্রচুর কেঁদেছিলাম। বলছে তোমাকে কে এই কথা বলে, তোমাকে কে কাজ দেয় আমি দেখবো। প্রচুর কেঁদেছিলাম। তারপর যে মেন হিরো ছিল তাকে বললাম, ও বলল যে না তুমি কেন আসবে না, এটা তো সিরিয়াল চলছে না, এটা মুভি চলছে, আমি অন্য ফেস এখন নিতে পারবো না। ইভেন আমার কাজ দেখে যে হিরো ছিল সে নেক্সট মুভিতে মেন ক্যারেক্টার আমাকে দিতে চেয়েছিল, বাট আমার ভালো লাগছিল না। আর সারা রাস্তা আমি কাঁদতে কাঁদতে বাড়িতে গেছি, মাকে কিছু জানাইনি। আমি মা বাবাকে মানে নিজের উপরে যা হয়ে যায় যাক, মা বাবাকে টেনশন দিতে চায় না। আমার বাবা এগুলো কি শর্ট ফিল্ম যেগুলো হয় না, সেগুলো? ফিল্ম, বড় ফিল্ম। আচ্ছা। এরা সাইডে যারা করে না, মানে হয়তো মেন যে হিরো করছে, মানে যাদের একটু টাকা পয়সা থাকে তারাই টাকা লাগায়, মানে পুরো টাকাটা হয়তো এই আমাদের যে মানে ফিল্মটা হচ্ছিল পুরো টাকাটাই যে হিরো ছিল সে দিয়েছিল, মানে পুরো টাকাটাই সে খরচা করেছিল। আচ্ছা, মানে টলিউড ইন্ডাস্ট্রির সিনেমার কথা বলছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। বাট এগুলো সাইডে যেগুলো হয় না অনেক আছে, বাট তাদের মুভি বেশিরভাগ হিট হয় না এরকম ধরনের, মানে মেন যেসব মুভি ওরকম না। তো যাই হোক, এবার ওখান থেকে আমি বাড়িতে গেলাম। দেন আমি বললাম আমি হবে না আমাকে দিয়ে এইসব, পারবো না, ক্যান্সেল করে দিলাম। তারপরে ভিগোতে ভিডিও করতে করতে আমার তখন ফলোয়ার ছিল 2 লাখের উপরে ছিল। তো ওখানেই আরিয়ানের সাথে আমার পরিচয়।